দিলীপ ঘোষ তিনিও হেরেছেন, দিলীপ ঘোষের মতো লোক হেরে গেল, এগুলো তো রয়েইছে। অনেক কুকথা অকথা বলেছে তারা, পুলিশের প্যান্ট খুলে দেবো, অমুক তমুক অনেক কিছু বলেছে। এমন একটা ভাব পড়লো যেন তারা জিতে যাবে বা কিছু একটা, কিন্তু হলো না, দিলীপ ঘোষের মতো লোক হেরে গেছে। আর শেষ কথা যেটা, সেটা হচ্ছে রচনা ব্যানার্জি যেভাবে প্রচারটা করেছিল, সে দিদি নম্বর ওয়ানে গেছিলেন আমাদের সিএম, সেখানে তিনি খেলেছেন। তারপরে একটা ভাবা হয়েছিল যে রচনা ব্যানার্জি হয়তো ভোটে দাঁড়াবে, সেটা যেমন ঘটেছে, প্যারালালি হচ্ছে যে রচনা ব্যানার্জি জিতেও গেছে। এবং রচনা ব্যানার্জির যে গরুর রচনা, গরুর দুধ দেওয়া, সেগুলো হয়তো নেক্সট 5 বছর কতটা দেখা যাবে, কতটা শিল্প হবে, সেটা সময় বলবে। বাট জুন মালিয়া আর রচনা ব্যানার্জি যে জিতেছে বা সায়নী ঘোষ জিতেছে, এদেরকে কংগ্রেটস। বাট হোপফুলি যে তারা কিছু কাজ করুক জায়গার। আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি, সেটা হচ্ছে যে এই বছর লোকসভা ভোটের ফল বেরিয়ে গেল 2024। যে ভোট নিয়ে পারদ মোটামুটি চড়ছিল অলমোস্ট ফেব্রুয়ারি মাসের এন্ড থেকে, লাইক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকেই এই ভোটের প্রচার নিয়ে শুরু হয়। যার জন্য যদি আমি খুব ভুল না হই, দেখা যাবে যে ব্রিগেডে একটা সমাবেশ হয়েছিল, এবং সেখানে একটা আমাদের রুলিং পার্টি কাইন্ড অফ একটা ফ্যাশন প্যারেডের মতো প্যারেড করেছিল, এবং সেখানে র্যাম্পে সবাই হেঁটেছিল। সেই র্যাম্পে 42 জনকে আনা হয়, এবং তারা মানুষের সমক্ষে এসে নিজেদের পরিচয়, নিজেদের ডিটেলস জানায়, এবং কারা কোন কনস্টিটুয়েন্সি থেকে ফাইট করছে সেগুলো জানানো হয়। তারপর তো অনেক কিছুই ঘটলো, সবাই জানেন। অনেক কিছু ঘটেছে, গঙ্গা দিয়ে জল অনেক বয়েছে, এবং গঙ্গা দিয়ে জল বওয়ার পর ফাইনালি 1 জুন শেষ দফার ভোটটা হয়ে যায়। এবং এই বছরই নাকি ফার্স্ট যেখানে 75,000 কোটি টাকা খরচা পড়ছে, প্রায় 1200 কোম্পানি, সিআরপিএফ এবং সামরিক বাহিনী লেগেছিল, সামরিক ইন দ্য সেন্স আধা সামরিক বাহিনী লেগেছিল এই ভোটটা কন্ডাক্ট করানোর জন্য, ফেয়ার ভোট হওয়ার জন্য। মোটের ওপর এই বছর বলা হয়েছে যে কাস্টিং রেট অনেক বেশি আছে, কোথাও কোথাও কমেছে ঠিকই। তো যাই হোক, এবার আসি এই ভিডিওর ডিটেলস। সেটা হচ্ছে, সবাই যেটা ভেবেছিল যে এবছর প্রিভিয়াস ইয়ারের মতোই মোদি ঝড় বয়ে যাবে, সেটা কিন্তু হলো না। এবং হলো না, এই না হওয়ার পেছনে অনেকগুলো কারণ কাজ করছে। রাম মন্দির কিন্তু ফ্লপ হয়ে গেল। রাম মন্দির ফ্লপ ইন দ্য সেন্স, রাম মন্দির নিয়ে যে এত চারিদিকে প্রচারের আলো নেওয়া হয়েছিল যে রাম মন্দির হিন্দুদের জন্য খুব একটা ভালো পদক্ষেপ। রাম মন্দির করতে বেসিক্যালি তার ইন্টারেস্টের টাকাতেই, মানে এটা তো পুরো দানের টাকায় হচ্ছে, এবং তার দানের যে ইন্টারেস্ট সেই টাকাতেই নাকি রাম মন্দির করা হয়ে গেছে। তাই এত কিছু তো হয়েছিল এই রাম মন্দিরকে নিয়ে। জানুয়ারি মাসের 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন হলো, তারপর সূর্য তিলক হলো, আরো অনেক কিছু হলো। এগুলো সবই ছিল ভোটের একটা অঙ্গ হিসেবে ধরা হয়েছিল, যে হিন্দুদের একটা হালকা হাওয়া যদি পাওয়া যায়, এবং সেটা যদি ভোটের মার্জিনে যদি হেল্প করে। কেউ কেউ বলেছিল আপকি বার 400 পার, হলো না সেটা। বিজেপি ক্রস করতে পারেনি, বিজেপি থেমে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে টোটাল যদি দেখি, সেইখানে টোটালেও সম্ভবত, আমি যদি খুব ভুল নাই, 290-92 এরকম সামথিং সিট পাচ্ছে এখনো পর্যন্ত, যা হিসেব আছে। এটা আমি সন্ধ্যেবেলায় 7টার সময় করছি, 4 জুন। আমি আবারও বলছি, এই ভিডিওটা করছি আমি সন্ধ্যে 7টা, 4 জুন। তো এখানে কিছু কিছু জায়গায় কাউন্টিং চলছে, ফাইনাল রেজাল্ট এখনো দেয়নি। তো এই সব কিছুর মধ্যে কয়েকটা ফ্যাক্টর কেন এই এনডিএ পক্ষে গেল না, গেল না ইন দ্য সেন্স, হয়তো এনডিএ সরকার গঠন করবে। এনডিএ, আবারও বলছি যে বিজেপি কিন্তু ভেবেছিল একাই 300 মার্জিন ক্রস করবে, কিন্তু সেটা করতে পারেনি। সেকেন্ড থিং হচ্ছে যে এখানে বাকি দলদের ওপর এটা নির্ভর করতে হচ্ছে। সিমিলার মেন যে জায়গাটা ধাক্কা খেয়ে গেল, সেটা হচ্ছে এক, অগ্নিবীর যে প্রজেক্ট আনা হয়েছিল, যেখানে পাঞ্জাব, অরুণাচল, উত্তরাখণ্ড, এই নর্থ সাইড গুলোতে ম্যাক্সিমাম লোকজন আর্মিতে যায়। এই আর্মির একটা কন্ট্রাকচুয়াল পার্ট এনেছে, যেখানে 3 বছর কাজ করার পর তারা অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবে। দেশের হয়ে, দেশের জন্য, দেশের জন্য প্রাণ দিতে গিয়ে যারা সৈনিক বা সৈন্য হতে চায়, আর্মিতে যেতে চায়, তাদেরকেও কিন্তু এখন পার্মানেন্ট জব দিচ্ছে না। দেশের অবস্থা এতটাই খারাপ, সবই তো বিক্রি করে দিয়েছে। এবং এই যে ব্যাংকিং সেক্টরটাকেও প্রিসাইজ করছে। তারপরে ধরুন অনেক সেক্টর আছে যেখানে জব কমে যাচ্ছে। তো গভর্নমেন্ট জবের একটা, কি বলবো, চাহিদা তো বাড়ছেই, এবং লড়াইটা এত কঠিন হয়ে যাচ্ছে যে সেখানে
পেরে ওঠা যাচ্ছে না। তো অনেকের একটা ইচ্ছা থাকে যে গভর্নমেন্ট জব করবে, কিন্তু দেখা গেল 5 বছর 6 বছর একটা দেওয়ার পরও, লাইফে এফোর্ট দেওয়ার পরও দেখা যাচ্ছে যে সেখানে সাকসেস পাওয়া যাচ্ছে না। তো এটার একটা বড় প্রভাব, যেখানে আর্মি একটা ছিল যে ঠিক আছে চলো ভাই অন্তত মাঠে প্র্যাকটিস করব, এবং ফিজিক্যালি যদি আমি স্ট্রং হতে পারি তাহলে আর্মিতে জবটা অন্তত ক্র্যাক করতে পারবো, সেটাকেও করে দিয়েছে এখন 3 বছরের বেসিসে। তো ওই নর্দার্ন পার্ট থেকে কিন্তু পাঞ্জাব থেকে চণ্ডীগড় হরিয়ানা এইসব সাইড থেকে কিন্তু ভোটের একটা মার্জিন কমেছে, যেটা থার্ড ফেজের ভোটে বলা হয়েছিল 58% ভোট কমেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে উত্তরপ্রদেশ সরকারটাকে বলা হয় মেন গেটওয়ে অফ লোকসভা, অর্থাৎ উত্তরপ্রদেশের 80টা সিট আছে, সব থেকে বড় একটা রাজ্য যেখানে 80টা সিট রয়েছে। এই 80টা সিট যদি 60-65টাও যদি পাওয়া যায় বা 70টা পাওয়া যায়, তাহলে সেখানে আরামসে লোকসভা গঠন করা যায়। এবারে সেখানেও খুব একটা ম্যাজিক কাজ করেনি আদিত্য, মানে যোগী আদিত্যনাথ যিনি আছেন, তারও খুব একটা ম্যাজিক কাজ করেনি। অযোধ্যাতে রাম মন্দির হলো, সেটাও খুব একটা কাজ করলো না। খামতিটা কোথায় থেকে গেল? খামতি অনেক কিছু রয়েছে। প্রথম কথা হচ্ছে দ্রব্যমূল্য হার। হ্যাঁ, অবশ্যই আমি একটা স্ট্যাটিস্টিক্স কিছুদিন আগেই দেখছিলাম, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের দেশের এখন ইনফ্লেশন রেট হচ্ছে অ্যারাউন্ড 5.2%। সেখানে আরব বা সৌদি আরব যেটা রয়েছে, ইউনাইটেড মানে ইউএই যেটা, সেখানে রয়েছে 1.4। চায়নাতে হচ্ছে 0.03%, মানে খুবই কম, 0.25 এর থেকেও কম, 0.03%। মানে সেখানে ইনফ্লেশন রেট বলতে গেলে কিছু নেই। সব থেকে ভালো হচ্ছে চায়না। জাপানেরও খুব ভালো রয়েছে, জাপানের হচ্ছে 1.025। তারপর হচ্ছে সৌদি আরব। আমেরিকার ক্ষেত্রে আমি দেখলাম সেটা অ্যারাউন্ড 2.75 হচ্ছে ইনফ্লেশন রেট। সেখানে ভারতের মতো দেশে ইনফ্লেশন রেট অফিসিয়ালি যেটা দেখাচ্ছে সেটা 5.2, যদিও সেটা তার থেকে একটু বেশি। সব থেকে খারাপ অবস্থা হচ্ছে আর্জেন্টিনা, সেখানে প্রায় 200%। যাই হোক, আর্জেন্টিনার সঙ্গে আমি যাচ্ছি না, আপাতত আমি আমার দেশ নিয়ে ভাবি। এবার এখানে ভোট হয়ে যাওয়ার পর যেটা দেখা গেল যে অনেকেই বলেছিল যে এনডিএ হয়তো জোট গঠন করবে, এনডিএর সিট পাবে, কিন্তু ভোটটা হয়ে যাওয়ার পর যেটা দেখা যাচ্ছিল যে কেউ কেউ বলছিল ইন্ডিয়া জোট নাকি অনেকগুলো সিট পেতে পারে। এবার আমরা হয়তো ভাবছিলাম এটা ব্যাপারটা ফাও কথা, ইন্ডিয়া কি করে পাবে, এদের তো নিজেদেরই ঠিক নেই। অরবিন্দ কেজরিওয়াল কিছুদিন আগে জেল থেকে এলো, এসে 10-15 দিন ক্যাম্পেইন করার টাইম পেয়েছে, তাকে সম্ভবত 2 তারিখ তিহারে ফিরতে হয়েছে। তো এরকম ঝাড়খণ্ডের যে সিএম ছিল তিনি অ্যারেস্টেড হয়েছেন। তো এরকম একটা ব্যাপার ছিল যে এইভাবে কি করে হতে পারে যে ইন্ডিয়া জোট এতগুলো সিট পাবে, দেখাচ্ছিল যে প্রায় 300-র কাছাকাছি পেতে পারে। বাট ফর্চুনেটলি বলুন বা যাই বলুন, রাহুল গান্ধী ম্যাজিক ক্র্যাক করে গেছে। রাহুল গান্ধী ম্যাজিক ক্র্যাক করে যাওয়ার জন্য এবারে দেখলাম সেই সিটটা 234-এ চলে গেছে। আনএক্সপেক্টেড, মানে কেউ ভাবতে পারেনি যে যদি এরা নিজেরা যদি আরেকটু সেইভাবে যদি থাকতো, প্রপারলি যদি, হ্যাঁ, মিটিং গুলো করা, সেভাবে যদি দলগতভাবে এই রাজ্য ও রাজ্যে গিয়ে হয়ে প্রচার করা যদি করতো, আই থিঙ্ক মনে হয় ভোটটা আরো বেশি পেত। সর্বোপরি এবার আসে আমাদের রাজ্যের হিসেবে। আমাদের রাজ্যে 42টা আসনের মধ্যে 31টা আসন কি সম্ভবত 30টা আসন টিএমসি পাচ্ছে, রুলিং পার্টি পাচ্ছে। বিজেপি অনেকে বলেছিল যে এখানে নাকি 26টা আসন পাবে, সেটা এসে ঠেকেছে মাত্র 10টা কি 12টাতে, 10টায় সম্ভবত। তাহলে ভাবুন যে এখানে কিন্তু বিজেপি ঢুকতে পারলো না। 2019-এ 18টা সিট পেয়েছিল, সেইবার থেকে বিজেপি অনেক ট্রাই করতে শুরু করে যে এখানে তারা ঢুকবে, কিন্তু তারা করতে পারলো না। এবার আমাদের সিএম, ওই যে বলেছিলাম যে ব্রিগেডে যে র্যাম্পে সবাইকে হাঁটিয়েছিল, যেটা আমি শুরু করলাম, তার স্ট্র্যাটেজি কিন্তু অবভিয়াসলি কাজ করেছে। তার লক্ষ্মী ভান্ডার স্ট্র্যাটেজি রয়েছে, তার আরো অনেকগুলো প্রকল্প আছে, সেইগুলোই মানুষকে তার জায়গাটা করে দিতে পেরেছে এবং তাকে আবারও সেই আসনে বসিয়েছে। তো এখন এটা তো মানতেই হবে যে এই প্রকল্পগুলো বলুন বা কোনোভাবে আমাদের সিএম এর প্রতি মানুষের একটা আস্থা বলুন, যার জন্য তাকে জায়গাটা আরো পোক্ত করেছে। 2026-ও এই দল থাকছে একদম নিশ্চিত। এবং আরেকটা কথা হচ্ছে, বিজেপি যে এতবার চেষ্টা করলো, বিজেপি এর আগেও কখনো বিজেপি অ্যাজ এ নন বেঙ্গলি পার্টি হয়ে পশ্চিমবঙ্গে ঘটে জায়গা করতে পারেনি, সেই ট্রেনটা কিন্তু থেকে গেল। এবং এটা প্রমাণিত যে মানুষ কাকে চায়। ভোট তো হয়েছে ভাই, এত কিছু করে ভোট হয়েছে। এই সন্দেশখালী ঘটনাটা যে সবাই বলেছিল যে এরকম বানানো, পরে দেখা গেল পুরো জিনিসটা সাজানো ঘটনা, সন্দেশখালীতেও জিতেছে। ইভেন দ্যাট নর্থ বেঙ্গলের টিএমসি জায়গা করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইউসুফ পাঠান জিতে গেল, কীর্তি আজাদ জিতে গেল, সায়নী ঘোষ জিতে গেছে। সায়নী ঘোষের এগেন্সে সৃজন ছিল। ওদিকে যদি দেখি যে কয়েকজন তাপর নেতা, যেমন তাপস রায় বেরিয়ে গেছিলেন, তার হয়ে প্রধানমন্ত্রী এসেছিলেন প্রচারে, তাপস রায় পর্যন্ত হেরে গেলেন।
তার মানেটা কি দাঁড়ালো, এই রাজ্যে টিএমসির একটা জায়গা স্ট্রং রয়েছে ভাই, এটা মানতে হবে। আরেকটা বিষয় হলো যে বিরোধী হিসেবে মানে বিজেপিতে যারা ছিল, অর্থাৎ শুভেন্দু অধিকারী বলুন, আরেকজন আছে দিলীপ ঘোষ, তিনিও হেরেছেন। দিলীপ ঘোষের মতো লোক হেরে গেল, এগুলো তো রয়েইছে। অনেক কুকথা কথা বলেছে তারা, পুলিশের প্যান্ট খুলে দেবো, অমুক তমুক অনেক কিছু বলেছে। এমন একটা ভাব পড়লো যেন তারা জিতে যাবে বা কিছু একটা, কিন্তু হলো না। দিলীপ ঘোষের মতো লোক হেরে গেছে। আর শেষ কথা যেটা, সেটা হচ্ছে রচনা ব্যানার্জি যেভাবে প্রচারটা করেছিল, সে দিদি নম্বর ওয়ানে গেছিলেন আমাদের সিএম, সেখানে তিনি খেলেছেন। তারপরে একটা ভাবা হয়েছিল যে রচনা ব্যানার্জি হয়তো ভোটে দাঁড়াবে, সেটা যেমন ঘটেছে, প্যারালালি হচ্ছে যে রচনা ব্যানার্জি জিতেও গেছে। এবং রচনা ব্যানার্জির যে গরুর রচনা, গরুর দুধ দেওয়া, সেগুলো হয়তো নেক্সট 5 বছর কতটা দেখা যাবে, কতটা শিল্প হবে, সেটা সময় বলবে। বাট জুন মালিয়া আর রচনা ব্যানার্জি যে জিতেছে এবং সায়নী ঘোষ জিতেছে, এদেরকে কংগ্রেটস। বাট হোপফুলি যে তারা কিছু কাজ করুক, জায়গার উন্নতি হোক। হ্যাঁ, অবশ্যই আমি একটা কথা বলতে চাই, আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা কথা বলতেই চাই, যে প্রত্যেক বছর মে মাসে যে মানে ঝড়গুলো আসে সুন্দরবনের সাইডে, যে ঝড়গুলোর জন্য প্রচুর মানুষের চাষের জমি বলুন, ভিটে মাটি, সেগুলো সব নদীতে গহ্বরে চলে যাচ্ছে, প্রচুর মানুষ জমি হারা হচ্ছে। সেই জায়গায় যদি এইরকম ভাবে দীঘাতে যে একটি বড় জগন্নাথের মন্দির কংক্রিটে বানানো হচ্ছে, তা সেরকম ভাবে কি একটা কংক্রিটের শক্তপোক্ত পার্মানেন্ট বাঁধ কি ওই এরিয়াতে করা যায় না, যাতে কিনা মানুষগুলোর জমিগুলোও থাকে, তারা চাষাবাদ করতে পারে, আর এইভাবে নদী গহ্বরে না চলে যায়? আমার মনে হয় এটার উপর একটু লুক আউট করা উচিত। মানে আমি ফ্র্যাঙ্কলি বলছি যে গভর্নমেন্টের কিন্তু এই দিকটা একটু দেখা উচিত, যে প্রত্যেক বছর মে মাসে সুন্দরবনের এই সুন্দরী গাছ বা ম্যানগ্রোভ অরণ্য বাঁচাচ্ছে ঠিকই, ম্যানগ্রোভ অরণ্যের পরিমাণও কমতে শুরু করেছে। তো গভর্নমেন্টের এবার এই যে একটা একটু পার্মানেন্ট একটা বাঁধ করার ব্যবস্থাটা খুবই দরকার। তবে হয়তো ওই জায়গার মানুষগুলো প্রাণে বাঁচবে, একটু নির্ভয়ে জীবনটা কাটাতে পারবে। স্টে টিউন অন বাউ স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, দেখা যাক যে 2024-এ গভর্নমেন্ট কারা ফর্ম করছে, তার জন্য আরো কয়েকটা দিন আমাদেরকে ওয়েট করতে হবে। অবশ্যই দেখুন আর জানাবেন ভিডিওটা কেমন হলো।